আসলে বাংলাদেশের ইতিহাস স্বাধীনতার সময় থেকেই ব্যক্তিকেন্দ্রিক। মানে একজন করে ব্যক্তি থাকেন, একজন করে নেতা থাকেন। মনে হয় যে এইরকম তিনি না থাকলে দেশ চলবেন না। 17 কোটি মানুষের দেশ, এখানে যদি একজন মাত্র লোক থাকে যার ক্ষমতা আছে দেশ চালানোর, আর যদি কারোই ক্ষমতা না থাকে, তাহলে এটা কি দেশ বলা যায়? অথবা জাতি হিসাবে, একটা আলাদা জাতি হিসাবে কি বলা যায় যে বাঙালি একটা জাতি, বাংলাদেশিরা একটা দেশের জনগণ? যেটা স্বাধীনতার সময় আমরা দেখেছি শেখ মুজিবুর রহমান, উনি ছাড়া আর কাউকে কেউ ভাবতে পারেন না আর নেতা হিসাবে। তাহলে উনি না থাকলে দেশ থাকবে না, এরকম একটা ব্যাপার। তারপরে একটা বিগত সময় খুব আলোচনায় ছিল যে শেখ হাসিনার পদত্যাগ করেন বা তাহলে সবাই বলতেছিল যে পদত্যাগ করলে এই জায়গাটা নিবে কে? মানে শেখ হাসিনার মতো লোক কোথায়? বিএনপিতে কে নেতা বা অন্য দলে কে নেতা? এটা আওয়ামী লীগের নেতারা বলেছিলেন যে শেখ হাসিনা ছাড়া তো বিকল্প নাই, মানে বিকল্প কোনো ব্যক্তি নাই যে প্রধানমন্ত্রী ক্ষমতা চালাতে পারেন, প্রধানমন্ত্রী হিসেবে দেশকে চালাতে পারেন। তো সেই শেখ হাসিনাও গেল, এখন আবার একজন আমরা পেয়েছি অত্যন্ত গুণী ব্যক্তি, স্বনামধন্য, সারা বিশ্বই যাকে চেনে। তার যোগাযোগ, তার দক্ষতা নিয়ে কোনো প্রশ্ন নাই। কিন্তু এখন যে একটা প্রশ্ন উঠছে যে রাজনৈতিক দলগুলো বা সবাই ঠিকমতো সহযোগিতা করছে না, এজন্য ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে চেয়েছেন। ভাষণ দিয়ে বিষয়গুলো ব্যাখ্যা করে পদত্যাগ করতে চেয়েছিলেন বলে জানা গেছে একটা সভায়, উপদেষ্টা মণ্ডলীর যে সভা ছিল সেখানে। পরবর্তীতে আজকে যুগান্তর পত্রিকাতে একটা রিপোর্ট আসছে, সেখানে বলা হয়েছে যে প্রধান উপদেষ্টার আইসিটি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব, উনি একটা পোস্ট দিয়েছেন, সেখানে বলেছেন প্রধান উপদেষ্টা পদত্যাগ করছেন না। আর অন্যান্য যে কথাগুলো উনি পোস্টে বলেছেন এগুলো আলোচনা করছে না, তবে বোঝা গেছে যে এটা তার ব্যক্তিগত পোস্ট, সরকারের তরফে সরকারি কোনো পোস্ট আসলে না। এবং তিনি যা বলেছেন, তিনি সরকারকে আরও অন্য দলদের সাথে যুক্ত হয়ে কাজ করার পরামর্শ দিয়েছেন, ক্যাবিনেটকে অ্যাক্টিভ হতে বলেছেন। উনি তো বিশেষ সহকারী, উনি তো এগুলো বলতে পারেন না ওনার বসদেরকে। সুতরাং এটা ওনার ব্যক্তিগত পোস্ট। তবে আমরা মোটামুটি ধরে নিতে পারি যে তিনি কিছু শুনেছেন যে পদত্যাগ করবেন না এরকম। আচ্ছা, ধরুন যদি পদত্যাগ করে ফেলতো ডক্টর মোহাম্মদ ইউনূস, তাহলে কি হতো? তাহলে কি আমাদের দেশ রসাতলে চলে যাবে? আমরা দিশাহারা হয়ে যাব? আমরা আর জাতি হিসেবে শক্তভাবে দাঁড়াতে পারবো না? আমরা আর গণতন্ত্রের পথে উত্তরণ করতে পারবো না? যদি তাই হয়, তাহলে এই যে সেই প্রথমের কথা ফিরে যাচ্ছে, আমরা তো জাতি হইতে পারি নাই। 17 কোটি মানুষ হইলেও আমরা একটা দেশ হইতে পারি নাই। যদি একজন ব্যক্তি না থাকলে একটা দেশ দাঁড়াতে না পারে, তাহলে সেই দেশটাকে তো কাকচিল দখল করে নিতে পারে। আমাদের এই ধারণাটা পুরোপুরি ভুল যে একজন ব্যক্তি শুধু পারে। অনেক মানুষ আছে, ইভেন রাস্তাঘাটে, গ্রামে গঞ্জে অনেক স্কুলের হেডমাস্টার আছে যার অনেক বেশি ন্যায় পরায়ণতা থাকতে পারে, যাকে প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রী বানালে সে সুন্দরভাবে দেশ চালাতে পারে। আমরা এই 17 কোটি মানুষের মধ্যে অনেক সম্ভাবনার মানুষ আছে, সবাইকে আমরা সরাসরি নাকচ করে দিচ্ছি। এটা আসলে ঠিক হচ্ছে না। ঠিক হচ্ছে না এই অর্থে যে আমাদেরকে প্রস্তুত হইতে হবে একজন না থাকলে যাতে আমাদের দেশ নষ্ট হয়। ক্রিকেট খেলার মতো দেখেন, ফুটবল খেলার মতো। আপনার ক্রিকেট খেলায় একজন অলরাউন্ডার থাকে বা একটা বিশাল বড় পারফর্মার থাকে, ধরেন সাকিব আল হাসান। তাহলে এই একটা প্লেয়ার যদি একদিন জ্বর হয় এবং সেদিন বিশ্বকাপের ফাইনাল হয়, তাহলে ফাইনালটা আমরা হেরে যাব। আমাদের তো টিমের মধ্যে আরও প্লেয়ারদেরকে গড়ে তুলতে হবে স্টার হিসাবে। আর তাছাড়াও তারা যখন জাতীয় দলে আসছে, তারা অনেকগুলো পরীক্ষা নিরীক্ষা দিয়ে আসছে, মানে তাদের মধ্যে যোগ্যতা আছে, পটেনশিয়াল আছে। তাহলে
মানে এক ব্যক্তি চলে গেলে দেশ থেমে যাবে, ধ্বংস হয়ে যাবে, রসাতলে যাবে, গণতান্ত্রিক প্রক্রিয়া, গণতন্ত্রের পথে যে যাত্রা সব নষ্ট হয়ে যাবে, আমি এসব মনে করি না। তবে ডক্টর ইউনূস যদি পদত্যাগ করেন এই মুহূর্তে, তবে বিষয়টা ভালো হবে না, কারণ তাকে সবাই মেনেছে, এবং তিনি যদি কোনো দলের প্রতি পক্ষপাতমূলক আচরণ না করেন, তাদেরকে যারা নিয়োগ দিয়েছে সেই নিয়োগকর্তা দলের প্রতি যদি পক্ষপাত না থাকেন, জনগণের সরকার হিসেবে যদি একটা সব দলের জন্য সমানভাবে নির্বাচন করতে পারেন, তাহলে সেটা দেশের জন্য ভালো হবে। এখন সংস্কার আসলে যে দল ক্ষমতায় থাকে তারা যে কোনো সংস্কার বদলাতে পারে। আপনি সমস্ত সংস্কার করে গেলেন, পরবর্তী সরকার এসে সেই সংস্কার বদলাই দিল সংসদে আলোচনা করে, বিল তুলে বিভিন্নভাবে। তো কি করা যাবে? তাহলে সংস্কারটা তো মানুষের মনের মধ্যে, দলগুলোর ভেতরে, অন্তরের মধ্যে হইতে হবে। সেভাবেই দলগুলোকে উদ্বুদ্ধ করতে হবে, দলগুলোর সাথে আলাপ করতে হবে, আলোচনা করতে হবে, তাদের শীর্ষ ব্যক্তিদের বোঝাতে হবে যে আসলে দেশটা তো সবার, ব্যক্তিগত স্বার্থ যদি সবাই হাসিল করে, সবাই যদি চাঁদাবাজি, টেন্ডারবাজি করে সারা দেশ জুড়ে, আপনারা যখন ক্ষমতা আসবেন তখনও যদি এগুলো অব্যাহত থাকে, দেশের মানুষ শান্তি পাবে না। সুতরাং আপনারা আপনাদের কর্মীদেরকে সেভাবে পরিচালনা করবেন, একটা সুন্দর সংস্কারের দিকে নিয়ে যাবেন দেশকে। আমরা যা সংস্কার করে দিলাম সেটাকে রক্ষা করবেন, তাহলে কিছু একটা নৈতিকভাবে পরিবর্তন আসতে পারে। আমি যতদিন পর্যন্ত ভাববো যে পাশের লোকটার ক্ষতি করে যাব আমি, ততদিন পর্যন্ত আমার দেশ উন্নত হবে না। আমার পাশের জনকে ভালো রাখতে হবে, আমাকেও ভালো থাকতে হবে, প্রতিটা নাগরিককে ভালো থাকতে হবে, জাতি হিসাবে আমরা ভালো থাকতেছি, সুখে থাকতেছি, এই বোধটা আনতে হবে। একজন ঘুষখোর অনেক টাকা কামাচ্ছে, সরকারি কর্মকর্তা, ওনার ছেলে মেয়েরা গাড়ি ঠাড়িতে ঘুরে, উনিও ঘুরেন, কিন্তু সমাজে যদি যেখানেই যায় সেখানেই উনি অপমানিত হয়। ঘুষের টাকা, এত টাকা কই পাইলি, তুমি কোথায় পেলে এত টাকা, আপনি ঘুষ খান। ছেলেমেয়েরা যদি শুনে তোমার বাবা ঘুষ কর, তোমার বাবা ঘুষ কর, উনি দেখবে যে এই গাড়িগুলো না থাকলেও আমার যে বেতন ছিল, আমি সমাজে চললে আমার যে পদ ছিল, আমি স্ট্যাটাস পেতাম, সেই স্ট্যাটাসটা পেলাম না। তাহলে মানুষকে তো পরিবর্তন হইতে হবে। মানে আপনি গ্রামের মধ্যে যে যার টাকা আছে, ক্ষমতা আছে, তাকে দেখলে সালাম দিয়ে বসেন, আর যে একটা শিক্ষিত লোক যাচ্ছে হেঁটে, তার গরিব মানুষ, ক্ষমতা নাই কিছু, আপনি তাকে সালাম টালাম দেন না, তার সাথে একদম বড় বড় গলায় কথা বলেন, টোনটা এরকম থাকে। আর যখন সেই ক্ষমতাবান ও শিক্ষিত কাছে আসে, তখন আপনি মিনমিন করে কথা বলেন। এই সংস্কার, এই পরিবর্তনগুলো আমাদের দরকার ছিল। আসলে কালচারাল সংস্কার, এটা অন্য আলাপ, সেখানে আসলে যেতে চাচ্ছি না। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এই ব্যক্তিকেন্দ্রিক যে নির্ভরতা, সেই জায়গা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এটা যেমন আমরা আন্দোলনের সময় দেখেছি, জুলাই আগস্টে, যে ওনাদের কথা আসলে না বললেই নয়, যে মুখ্য সমন্বয়ক ছিলেন 6 জন, ডিবিতে হেফাজতে ছিলেন। দেখেন, তারা কেউ এককভাবে কাউকে আমরা বেছে নিতে পারি নাই যে উনি নেতা, উনি নেতা, উনি নেতা। তারা 6 জনের সমানভাবে প্রতিদিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ফলাফলস্বরূপ কিন্তু আমরা সুন্দর একটা গণঅভ্যুত্থানের মাধ্যমে একটা পরিবেশ পেয়েছি, নতুন একটা অন্তর্বর্তীকালীন সরকার পেয়েছি। তাহলে আমাদের এই অনেক মানুষকে ফেস করতে হবে, অনেক মানুষকে সামনে আনতে হবে, এবং প্রত্যেকের কথাকে আমাদের গুরুত্ব দিতে হবে, মূল্য দিতে হবে। কোনো একজন বললো মানলাম আর বাকিদেরকে মানলাম না, এরকম না। আমাদের সার্বিকভাবে পরিবর্তনটা সমাজের মধ্যে আসতে হবে। আর সেই পরিবর্তন যদিও না আসে, মানসিকভাবে অন্তত আমাদের ধরে নিতে হবে, কোনো ব্যক্তি একা কখনোই একটা দেশ চালাতে পারে না। সেনা থাকলে আরেকজন, আল্লাহ তাআলা মানুষের হায়াত দিয়েছে নির্দিষ্ট। আজকে যে কোনো মানুষ মারা যেতে পারে, কালকে তার জায়গা নিয়ে অন্য কেউ এগিয়ে যাবে। এখন যদি বলেন যে কেউ নাই, এটা কিন্তু ভুল ধারণা, ভুল কথা। 17 কোটি মানুষের দেশে অন্তত 1 কোটি মানুষ থাকা উচিত, যারা কিনা জাতির ভালোর জন্য ভাববে, পদক্ষেপগুলো নেবে। এই 1 কোটি দূরের কথা, আপনার 100, 200, 500 লোকও যদি না থাকে, একজনের উপরই ভরসা করতে হয় আপনাকে জীবনভর, তাহলে তো জাতি হিসেবে দাঁড়াতে পারবো না। এই কথাগুলোর মানে এই নয় কোনোভাবেই যে ইউনূস সাহেব পদত্যাগ করুক বা না করুক কিছু যায় আসে না, বা তিনি পদত্যাগ করে ফেলুক আমরা ভাববই না, তা না। আমরা সবাই মিলেই চাইবো তিনি যাতে পদত্যাগ না করেন, তিনি তার পদে থাকেন এবং সুন্দরভাবে একটা গণতান্ত্রিক উত্তরণের পথ বাতলে দেন, এবং নিজের উপদেষ্টাদের ক্ষমতায় থাকা দীর্ঘায়িত করার খায়েশ যাতে তিনি জাগতে না দেন, নিজেও সেটা লালন না করেন। এটাই বরঞ্চ আমাদের চাওয়া হওয়া উচিত, কোনো ব্যক্তিকে সামনে রাখার চাইতে। আর আমি আমার চ্যানেলটা খুবই নবীন, দেখতেই পাচ্ছেন আমার ভিউ কম, আমার লাইক কমেন্ট সবই কম, কারণ আমি এই কয়েকদিন যাবৎ আমি একটু মতামত দিচ্ছি, একটু কথা বলছি আপনাদের সাথে। সো সাবস্ক্রিপশন ছাড়া আসলে উৎসাহটা এক সময় সবাই হারিয়ে ফেলে কথা বলার জন্য।
সো আমাকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন। আমার ফেসবুকটা আমি ওভাবে রেকর্ড করছি না, আমি ভিডিও এডিট করি না, আমি সরাসরি কথা বলা শুরু করি এবং আনকাটভাবে কথা বলা শেষ করি, একটু রেকর্ড করে তারপর সেটা আপলোড করি। এখানে থাম্বনেল যেটা বলে, স্ক্রিনের মধ্যে কিছু শিরোনাম দেখা যায় না, মানে কোনো লোগো আমার এখনও ব্যবস্থাপনা করা নাই, আমি শুধু ভিডিও করি এবং দিয়ে দিই। আপনারা এভাবেই আমাকে একটু সাবস্ক্রাইব করুন, তাহলে আমি সবগুলো সাজাতে উৎসাহী হব। আবার দেখা হবে, ধন্যবাদ।